সেদিন ছিল অমাবস্যার রাত। চারিদিকে শুধু ঘন অন্ধকার। তার উপর কালবৈশাখীর ঝড়ে কল্লোলপুর গ্রাম এক ভয়ানক রূপ ধারণ করেছিল। আবে, না 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 না, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরতে হবে। এই বেবে, এমনি কদিন ধরে শরীরটা ভালো নেই। রাত হলেই কি সব ভুলভাল স্বপ্ন দেখছি বাবা। আরে আরে, এখানে এত আম পড়ে আছে, ভেতর থেকে কটা আম কুড়িয়ে আনবো? হ্যাঁ, না 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 না, থাক বাবা। এমনি ভয়ে রাতে এইদিকে কেউ তেমন একটা আসে না। আমারও ঢুকে কাজ নেই বাবা। এ কি, এটা কার পায়ের ছাপ? তার মানে ভেতরে নিশ্চয়ই আরো অন্য কেউ আছে। সেও মনে হয় আম কুড়াতে এসেছে। হাই, না না, আমিও এই সুযোগে কয়েকটা আম কুড়িয়ে নি। কে কে ওখানে? এই তো পেয়েছি। কে ওখানে? না 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 না, এখানে থাকাটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না। হ্যাঁ, ফেরার কোনো পথ নেই। কে কে কথা বললে? সামনে এসো, সামনে এসো বলছি, সামনে এসো। ফিরতে পারবি না, কেউ ফিরতে পারবি না। একটা লম্বা হাত সামনে থেকে এগিয়ে আসলো হারুর দিকে। হারু এতটাই ভয় পেয়ে গেল যে তার গলা থেকে কোনো স্বরই বের হচ্ছিল না। শুধু শেষবারের মতো একটা আর্তনাদ শোনা গেল। বাঁচাও, ও বাঁচাও, সারা গ্রাম যেন সেই আর্তনাদ শুনতে পেল, কিন্তু কেউ বাঁচাও। ফুল করেও বাড়ি থেকে বেরোনোর সাহস করল না। হ্যাঁ গো, কাল রাতে একটা চিৎকার শুনেছিলে? আমার তো মনে পড়লে এখনো গায়ে কাঁটা দিয়ে উঠছে। শেয়ার বলতে, কিন্তু আমি শুনছিলাম আজকে সকাল থেকে নাকি হারুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে ওই হয়তো একবার শিকার হলো। ইস, বলেছিলাম, আমি আগেও বলেছিলাম ছোট বউরানী আবার ফিরবে। কেউ আমার কথা বিশ্বাস করিসনি। আরে কাকা, তুমি আবার শুরু করলে? শুরু না, সব শেষ হয়ে যাবে। একে একে সব কিছু শেষ হয়ে যাবে। এক সময় রঘুনাথ কাকার এসব কথা শুনে পুরো গ্রাম তাকে বদ্ধ উন্মাদ বলেই মনে করত। কিন্তু এখন রঘুনাথ কাকার মুখে এইসব কথা শুনলেই গ্রামবাসীদের মনে আতঙ্ক দানা বাঁধে। আচ্ছা কাকা, এই ছোট বউরানী তো অনেকদিন আগেই মারা গেছেন। শুনেছি অপঘাতে মৃত্যু হয়েছিল তার। তাহলে তুমি সবসময় ছোট বউরানীর কথা বলো কেন? সে আছে, এই কল্লোলপুরের জমিদার বাড়ির আশেপাশেই সে আছে। রঘুনাথের কথা সবার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে গেল। বরাবরের মতো কল্লোলপুরের সবাই সন্ধ্যা নামলেই ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়। আবারও সেই অমাবস্যার রাত, তার সাথে বর্ষাকালের মেঘলা আকাশ আর বিদ্যুতের চমকানি। রাত নামার সঙ্গে সঙ্গে বৃষ্টিও বাড়তে শুরু করলো। রতন আজকে বাড়িতে একাই আছে। বাবা মা দুজনের কেউ বাড়িতে নেই। আজকে তো ভালোই বৃষ্টি নামবে মনে হচ্ছে। বাবা মাও মনে হয় না এই বৃষ্টিতে আর ফিরবে বলে। রান্নাঘর থেকে খাবারটা এখনই ঘরে নিয়ে আসি। একবার বৃষ্টি শুরু হয়ে গেলে আর বাইরে বেরোতে পারবো না। এটা আবার কি? এ কি, এ তো পায়ের ছাপ। এটা আবার কার পায়ের ছাপ? বাবা মা তো বাড়িতে নেই, আমিও এদিকে আসিনি। তাহলে কি অন্য কেউ এসেছিল? এই পায়ের ছাপগুলো তো হ্যাঁ, ওই দিকে গেছে। এই চোরটোর ঘরে ঢুকেছে নাকি? দেখি তো কে এসেছে। রতন জানতো না সেই মুহূর্তে সে নিজের ইচ্ছায় হাঁটছিল না, বরং তাকে টেনে নিয়ে যাচ্ছিল এক অদৃশ্য মায়া।
পায়ের ছাপগুলো তাকে বাড়ির উঠোন পেরিয়ে গ্রামের পথ ধরে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রতন এক পা করে এগোতে লাগল। হঠাৎ করে রঘুনাথ কাকার সেটা চোখে পড়ল। এ কি, এই অন্ধকারে এত রাতে রতন কোথায় যাচ্ছে? সর্বনাশ, ওই তাহলে ছোট বৌরানীর কবলে পড়লো? না না না, আমাকে দেখতে হবে। কিন্তু বৌরানী যদি আমাকে... না, আমি না হয় ওই জঙ্গলের কাছে যাব না। আগে রতনের পেছনে পেছনে গিয়ে দেখি ছেলেটা কোথায় যাচ্ছে। এ কি? হ্যাঁ, আমি এখানে কি করে এলাম? এসেছিস? আয় আমার কাছে, আয় 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 বলছি, আয়। কে? আজও অমাবস্যা। কে? কে কথা বলছো? সামনে এসো। এমন সময় প্রায় একটু হলেই একটা গাছের ডাল ভেঙে পড়ছিল রতনের ঘাড়ের ওপর। রতন টের পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গেল, আর গাছের ডালটা পড়ল মাটিতে। বাবা বলেছিল জমিদার বাড়ির ছোট বৌরানী মারা যাওয়ার পর থেকেই নাকি প্রতি অমাবস্যায় এই বাড়ির একজন করে মারা যেতে শুরু করেছিল। তারপর এখন এই গ্রামের একজন করেও নিখোঁজ হয়ে যায় এই অমাবস্যার রাতে। ঠিক ভেবেছিস, আমার জন্যে গ্রামের সবাই একে একে নিখোঁজ হয়ে যায়। তুমি কি সেই ছোট বৌরানী? আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। এমন সময় রতনের চোখে পড়ল একটা কাঠের বাক্স মাটিতে পড়ে আছে। সে বুঝতে পারল সে বাক্সটিতে সে হোঁচট খেয়েছে। এই বাক্সটি এগিয়ে আসা হাতটার দিকে ছুঁড়ে মারবে, এই ভেবে সে হাতে তুলল, আর মুহূর্তেই হাতটা যেন থমকে গেল। ওটা ওটা রেখে দে, রেখে দে বলছি, রেখে দে। যেই গলার স্বরটা ভেসে আসছে সেটা শুনে মনে হচ্ছে ছোট বৌরানী কোনো কারণে ভয় পেয়েছে। এই বাক্সতেই তার মানে কোনো রহস্য লুকিয়ে আছে। রতন মনে মনে এই কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে একটা হাওয়ার দাপট আসলো, আর রতনের হাত থেকে সেই বাক্সটা ছিনিয়ে নিয়ে গেল। তোমার অভিশাপে তো পুরো জমিদার বাড়ি ধ্বংস হয়ে গেছে। না না, হয়নি, সবাই এখনো মরেনি। যারা যারা আমাকে মেরেছিল তাদের মধ্যে একজন এখনো বেঁচে আছে। সে ঠিক বুদ্ধি করে আমার মায়া থেকে বেঁচে যাচ্ছে, আর তার বদলে প্রতিবার অন্য কেউ মরতে হচ্ছে। সেই আমবাগানের ধারে কাছে এসেও আসে না। তাকে শেষ না করা পর্যন্ত আমার মুক্তি নেই, মুক্তি নেই। কে সে? বলো, আমি নিজে নিয়ে আসবো তাকে তোমার কাছে। সবাই বলে তোমার নাকি অপঘাতে মৃত্যু হয়েছিল। মিথ্যা মিথ্যা, সব মিথ্যা। একটা সোনার চাবির লোভে ওরা আমাকে মেরে ফেলেছে। আজকে আমার মায়ার টানে তুই এই বাগানে এসেছিস, তাই আজকে যে তোকে মরতেই হবে। বেশ, আমাকে মেরে দিও, কিন্তু তার আগে অন্তত এটা বলে যাও যে তোমাকে কারা মেরেছিল। এমন সময় হঠাৎ করে পুরো জঙ্গল নিস্তব্ধ হয়ে গেল। এসেছে, সে এসেছে, সে বাগানের কাছে আছে। এমন সময় জঙ্গলের এক পাশ থেকে একটা প্রচন্ড হাওয়ার দাপট সব আম গাছ জঙ্গল থেকে ভেদ করে এগিয়ে এলো, আর তার সঙ্গে সঙ্গে রতনের পায়ের কাছে এসে আছড়ে পড়ল একজন। কে? 20টা বছর অপেক্ষা করে করে অবশেষে তোর নাগাল পেয়েছি শয়তান। আমি তোকে আজ সেইভাবেই শেষ করব যেভাবে তুই নিজের হাতে আমাকে শেষ করেছিস।
কি হচ্ছে রতন কিছুই বুঝতে পারছে না। তার পায়ের কাছে এসে আছড়ে পড়া লোকটিকে সেই নিয়েও রতনের মনে সংশয় তৈরি হয়েছে। এরই মাঝে সেই লোকটা উঠে দাঁড়ালো বিদ্যুতের ঝলকে। রতন বুঝতে পারল এটা আর কেউ না। রঘুনাথ কাকা, তুমি তুমি তার মানে ছোট বৌরানীকে মেরেছিলে? হ্যাঁ, ও নিজের হাতে আমাকে মেরেছিল। এটা বিশাল পাথরের আঘাতে আমার সারা শরীর একেবারে। ছোট রানী, আমাকে ক্ষমা করে দিন। আমার যে কিছু করার ছিল না। ছোট কুমারের আদেশ ছিল, না পালন করলে যে উনি আমাকে একেবারে শেষ করে দিতেন। 20টা বছর ধরে আমার আত্মা আটকে আছে শুধু তোকে শেষ করার জন্য। সেই তোকে কিনা আমি ছেড়ে দেব? আজও অমাবস্যা, এরকম একটা রাতেই আমাকে মেরেছিলি তোরা। আজ আজ আবারও সেই দিন। সব কিছু একই রকম। না না, আমি মরতে চাই না। আমি মরতে। আমি কাউকে মারতে চাইনি আমি মারতে। মুহূর্তের মধ্যে চারিদিক এক ভয়ঙ্কর রূপ ধারণ করল। জমিদার বাড়ির আমবাগানে এক লাল শাড়ি পরা মহিলার অবয়ব দেখা গেল। তার মুখ ঢাকা, সারা গা ভর্তি গয়না, খোলা চুল। সে এক পা করে এগিয়ে আসলো রঘুনাথের দিকে। বৌরানী, আমাকে ক্ষমা করে দিন। মুহূর্তেই কান ফাটানো মেঘের গর্জন, তারপর সব শান্ত। রতনের চোখের সামনে একটা গাছের ডাল ভেঙে পড়ল। সেই গাছের নিচে চাপা পড়ে আছে রঘুনাথ। কল্লোলপুর কি তাহলে অভিশাপ মুক্ত হলো? এবার এই কাঠের বাক্সটা খুলে দিতে পারো। বাক্সটা খোলা মাত্রই একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো। মুহূর্তেই তা বাতাসে মিশে গেল। কাঠের বাক্সে পড়ে রইল সেই সোনার মুকুট। রতন সেটা যত্ন করে নিজের কাছে রেখে দিল। এরপর থেকে কল্লোলপুরে আর কোনো অভিশাপ রইল না, কোনো ভয় রইল না। কোনোদিনও কেউ আর নিখোঁজ হলো না।